যখন রেজাল্ট পাবলিশ হলো তখন দেখা গেল যে বেশ কিছু গণ্ডগোল রয়েছে, কিন্তু এবার হঠাৎ করে 67 জন ছাত্র ফুল মার্কস পেল, এটা খুবই আশ্চর্যের বিষয়। তার মানে এখানে নিশ্চয়ই কোনো দুর্নীতি লুকিয়ে আছে, যে একটা টেলিগ্রাম চ্যানেলে সকাল 9টা 4 মিনিটে কোশ্চেন লিক হয়ে গেছিলো এবং সেই কেসে তদন্ত করতে গিয়ে বিহারের পুলিশ 13 জনকে গ্রেপ্তারও করে। মানে মাথার ঘাম পায়ে ফেলে দিবারাত্রি পরিশ্রম করে যারা পড়াশুনো করছেন, যারা ডাক্তারি ক্যারিয়ারে ঢোকার চেষ্টা করছেন, তারা কিন্তু অনেকেই বঞ্চিত হচ্ছেন। আপনারা সকলেই জানেন যে ডাক্তারবাবুরা আমাদের ব্যক্তিগত জীবনে তথা সমাজ জীবনে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। আমরা যখন অসুস্থ হই তখনই ডাক্তারবাবুর কাছে ছুটে যাই চিকিৎসার জন্য। তারা আমাদের দ্রুত সুস্থ করে তোলে। এক কথায় ডাক্তারবাবুদের হাতেই আমাদের মরণ বাঁচন। সে কারণে আমাদের সমাজে একমাত্র মেধাবী পড়ুয়ারাই ডাক্তারি শাস্ত্র পড়ার সুযোগ পেয়ে থাকে। এবার ভাবুন তো, ঘুষের বিনিময়ে অযোগ্য পড়ুয়ারা ডাক্তারি পড়ার সুযোগ পেয়ে যায়। আর এটা যদি চলতে থাকে তাহলে এই প্রক্রিয়ায় সমাজে যোগ্য ডাক্তারের স্থান অযোগ্যরাই নিতে শুরু করবে। তাহলে আমাদের চিকিৎসা ব্যবস্থা কোথায় গিয়ে পৌঁছাবে? আর আমাদের হালই যে কী হবে তা সহজেই অনুমেয়। যেমনটা ইতিমধ্যেই ঘটেছে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থায়। যোগ্যরা আজ বছরের পর বছর গ্রীষ্ম, শীত, বর্ষা উপেক্ষা করে রাস্তায় বসে আছে। অযোগ্য শিক্ষকরা শাসক দলের নেতামন্ত্রীদের ঘুষ দিয়ে স্কুলে স্কুলে বহাল তবিয়তে চাকরি করছে। এক কথায় আজ পুরো শিক্ষা ব্যবস্থাটাই ধসে পড়েছে। আর এবার কিন্তু সেই দিকেই এগোচ্ছে দেশের স্বাস্থ্য ব্যবস্থাও। সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট ইউজিতে এবার বড়সড় দুর্নীতি ধরা পড়ল। 14 জুন এবছরের নিট পরীক্ষার রেজাল্ট বেরোনোর কথা ছিল, কিন্তু এক অজানা কারণে 10 দিন আগে অর্থাৎ 4 জুন এই পরীক্ষার ফলাফল প্রকাশ করে দেওয়া হয়। আবার ওই দিনই ছিল লোকসভার ভোট গণনা। পরীক্ষার ফল প্রকাশ হতেই নানান ধরনের ভয়ানক গরমিল সামনে আসে, যা শিক্ষা মহলে বিশেষ শোরগোল ফেলে দেয়। এই নিট পরীক্ষায় কী কী দুর্নীতি হয়েছে সেই সমস্ত নানাবিধ প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা পৌঁছে গেছিলাম ছাত্র সংগঠন AIDSOর এক্সিকিউটিভ মেম্বার ডাক্তার শুভঙ্কর চ্যাটার্জি মহাশয়ের কাছে। আসুন শুনে নিই তিনি কি বলছেন এই বিষয়ে। দেখুন, এই নিট পরীক্ষা যে সর্বভারতীয় একটি কমন এন্ট্রান্স পরীক্ষা, যার মাধ্যমে বিভিন্ন মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজগুলোতে ছাত্ররা ভর্তি হয়। সারা ভারতে এই বছর পরীক্ষা দিয়েছে প্রায় 24 লক্ষ পরীক্ষার্থী, যেখান থেকে ছাত্ররা সিলেক্টেড হয়ে ভর্তি হবে। যখন রেজাল্ট পাবলিশ হলো তখন দেখা গেল যে বেশ কিছু গণ্ডগোল রয়েছে। রেজাল্ট পাবলিকেশনের অ্যানালিসিস করার পর ছাত্রদের মধ্যে প্রথমেই একটা প্রচণ্ড আমরা ক্ষোভ, হতাশা লক্ষ্য করেছি। কেননা অন্যান্য বছর যেরকম স্কোরিং করলে একটা সরকারি মেডিকেল কলেজে চান্স পাওয়া যেত বা হয়তো ভালো জায়গায় চান্স পাওয়া যেত, দেখা গেছে এবছর তার তুলনায় অনেকটাই পিছিয়ে যাচ্ছে ছেলেরা। অ্যাভারেজ র্যাঙ্কিংটা অনেক নেমে গেছে এবং যে কাট অফ মার্কটা অনেক উপর দিকে উঠে গেছে। এক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখেছি যে 720 হচ্ছে টোটাল পরীক্ষার ফুল মার্কস। যে পরীক্ষার সিস্টেমটা চালু করা আছে এখানেতে, সেটা হচ্ছে একটা ছেলে যদি পরীক্ষায় 180টি কোশ্চেনের পরীক্ষা হয়, 180টা কোশ্চেন প্রত্যেকটায় 4 নাম্বার করে। যদি কেউ পুরোটাই ঠিক করে তাহলে সে 720 নাম্বার পাবে। যদি একটা কোশ্চেন কেউ ছেড়ে দেয়, যে সে অ্যান্সারই করলো না, স্কিপ করলো, তাহলে তার নাম্বার হবে 716। যদি একটা কোশ্চেন কেউ ভুল করে তাহলে তার নাম্বার হবে কি, ভুল করলে -1 আছে এখানে, সেক্ষেত্রে তার নাম্বার হবে একটা কোশ্চেন ছাড়া ভুল হওয়ার জন্য সে 4 নাম্বার এমনিতেই পেলো না, উল্টে -1 হলো, মানে 715। তার মানে 720 হতে পারে, 716 হতে পারে, 715 হতে পারে, তার নিচের নাম্বার হতে পারে। কিন্তু আমরা অবাক হয়ে দেখলাম যারা এখানে AIR 2, 3 যারা র্যাঙ্কগুলো এসছে, তারা 718 এবং 719 নাম্বার পেয়েছে। এই নাম্বারটা যখন জানা গেল এবং দেখা গেল যে 67 জন ছাত্র এবারে প্রথম র্যাঙ্ক করেছে, মানে 720তে 720ই পেয়েছে। এ যাবৎকাল যবে থেকে এই পরীক্ষাটি হচ্ছে দেখা গেছে প্রতিবার 2 জন, কখনো 3 জন, কখনো ম্যাক্সিমাম 4 জন এইরকম স্কোরিং করতে পারে। কিন্তু এবার হঠাৎ করে 67 জন ছাত্র ফুল মার্কস পেল, এটা খুবই আশ্চর্যের বিষয়। এবং দেখা গেল যে হরিয়ানাতে একটি বিশেষ সেন্টার থেকে 6 জন ছাত্র একই সেন্টারে ফুল মার্কস পেয়েছে। তা এইগুলো নিয়ে ছাত্রদের মধ্যে থেকে প্রশ্ন আসতে শুরু করে যে তার মানে এখানে নিশ্চয়ই কোনো দুর্নীতি লুকিয়ে আছে। এবং আমরাও যারা ছাত্র সংগঠন করি, আমরা যখন প্রশ্ন করলাম যে এরকম কোর্স নাম্বারগুলো কেমন করে আসছে, তখন যারা এই পরীক্ষা কন্ডাকশন করেছে NTA, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, তারা বলল যে তারা নাকি গ্রেস মার্কস দিয়েছে কিছু ছাত্রকে। যখন জানতে চাওয়া হলো যে কতজন ছাত্রকে গ্রেস মার্কস দিয়েছে, তারা বলল যে সারা দেশে 24 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে 1563 জনকে তারা গ্রেস মার্কস দিয়েছে। কেন গ্রেস মার্কস দিয়েছে? তারা বলল যে কোনো জায়গায় কোশ্চেন ডিস্ট্রিবিউশনের কিছু এরর হয়েছিল, মানে হিন্দি কোশ্চেনের জায়গায় ইংরেজি চলে গেছে বা এই ধরনের কিছু গোলযোগ।
কোথাও কোথাও ছাত্ররা দেরি করে কোশ্চেন পেপার পেয়েছে, তার জন্য তাদের সময় নষ্ট হয়েছে, এবং আরও কিছু নানাবিধ কারণ যেটা তারা মেনশান করেনি। মূলত এই দুটো কারণ তারা তাদের ব্যাখ্যায় বলেছে, বাকিটা বলেনি। এবং এই গোলযোগগুলোর জন্য তারা তাদেরকে কম্পেনসেট করার জন্য কিছু গ্রেস মার্কস দিয়েছে। তাহলে এই যে গ্রেস মার্কস যখন দিল, তখনই একটা প্রশ্নচিহ্ন চালু হলো যে তাহলে গ্রেস মার্কস যখন দিল তখন তার ভ্যালিডিটি কী। তারা জানতে চাওয়া হলো যে এই যে 1563 জন ছাত্র গ্রেস মার্কস পেল, তার এরা প্রত্যেকেই কি কোন কোন সেন্টার থেকে এসছে, তারা কি একটা সেন্টারে এতজন ছাত্র পরীক্ষা দিয়েছে বা 5টা সেন্টারে দিয়েছে। ধরে নিন দেখা গেল যে 1563 জনের মধ্যে 1200 জন ছাত্র, কথার কথা বলছি, যে তারা ডিলেড এক্সামিনেশনের জন্য গ্রেস মার্কস পাচ্ছে। তাহলে ডিলেড এক্সামিনেশন তো একজন ছাত্রের ক্ষেত্রে হবে না, একটা সেন্টার ওয়াইজ শুরু হবে। তো একজন ছাত্র দেরি করে আসতেই পারে, তার জন্য তো আর পরীক্ষার্থীর তাকে গ্রেস মার্কস দেয় না। যখন এক্সামিনেশন কন্ডাকশানে কোনো ভুলের জন্য এক্সামিনেশনটাই দেরি করে শুরু হচ্ছে, তখন গ্রেস মার্কের প্রশ্ন আসবে। তাহলে যে সেন্টারে ঘটনাটা ঘটবে, তাহলে সেই সেন্টারের সমস্ত ছাত্রদেরই এটা পাওয়া উচিত। তাহলে যখন এনটিএকে প্রশ্ন করা হলো, তাহলে কি আপনারা মেনশন করে দেখাতে পারবেন যে এই 1563 জনের মধ্যে কোন সেন্টারে গ্রেস মার্কস দিয়েছেন এবং সেই সেন্টারে সব ছেলেরাই পেয়েছে কি না? তখন তারা কিন্তু নিরুত্তর, তারা উত্তর দিতে পারছে না। যখন প্রশ্ন করা হলো যে গ্রেস মার্কসটা আপনারা দিলেন, এই ছাত্রদের কিসের ভিত্তিতে দিলেন, কোন আইনের ভিত্তিতে আপনি দিলেন, কিভাবে করলেন জিনিসটা, তখন তারা বলল যে 2018 সালে একটা ক্ল্যাট বলে পরীক্ষা হয়, সেই পরীক্ষাতে একবার এরকম একটা গোলযোগ হওয়াতে সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দিয়েছিল যে কিছু গ্রেস মার্কস দেওয়া যেতে পারে। তারা ওটাকে রেফার করে বললেন যে ওইটা যেভাবে করেছিল আমরা সেভাবে করেছি। কিন্তু মনে রাখতে হবে, ওই রায়টাতে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছিল যে এই ধরনের জাজমেন্ট কিন্তু কোনোদিনও মেডিকেল এন্ট্রান্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। ওই জাজমেন্টই সেটা বলা ছিল। কিন্তু তারা এখানে সুপ্রিম কোর্টের ফার্দার পারমিশন না নিয়েই এনটিএ এবং কোনো নোটিফিকেশান না করে গোপনে তারা ওই রুলটা চালু করে দিল। তাহলে তারা তো বেআইনি কাজ করলো এখানে। এবং আমরা যখন জানতে চাইছি যে তাহলে আপনি যে গ্রেস মার্কস দিলেন, তাহলে আমরা যদি বলি যে যারা গ্রেস মার্কস পেলো এই 1563 জন ছাত্র, তাদের পুরো লিস্ট আমাদেরকে দিন, তাদের ওএমআর শিট দিন, মানে ছাত্ররা যে 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 ফর্ম ফিল আপটা তারা করে যে উত্তর তারা দিয়েছে, এবং আপনাদের নর্মালাইজেশনের ফর্মুলা দিন যে আপনি কী দিয়ে ছাত্রগুলোকে গ্রেস মার্কস দিচ্ছেন, সেই ফর্মুলাটা দিন। তাহলে এটা অন্য নিউট্রাল এক্সপার্ট কমিটি বিচার করে দেখুক যে সত্যি ছাত্ররা এতখানি গ্রেস মার্কস পাওয়ার যোগ্য কিনা, নাকি এখানে কোনো দুর্নীতি হয়েছে। কিন্তু এই ট্রান্সপারেন্সি তারা রক্ষা করতে পারছে না, তারা এগুলো দিতে রাজি নয়। এখানেই প্রশ্নটা আসছে যে ছাত্ররা গ্রেস মার্কস পেলো, এমনও শোনা যাচ্ছে যে প্রতিটা প্রশ্নে নাকি 4 নাম্বার বা 5 নাম্বার করে গ্রেস মার্কস দেওয়া হয়েছে। ফলে যে ছাত্র ধরুন 20 মিনিট সময় কম পেয়েছে, তারা ধরে নিচ্ছে যে তাহলে 20খানা কোশ্চেন তা সে অ্যান্সার করতে পারছে না, তারা তাকে 20 মার্কসের জন্য 20টা কোশ্চেনে 4 নাম্বার করে ধরলে 80 নাম্বার গ্রেস মার্কস দিয়ে দিচ্ছে। এরকমও কথা অভিযোগ উঠে আসছে। এবার তাহলে এই যে যদি 80 নাম্বার, 70 নাম্বার, 50 নাম্বার করে কেউ গ্রেস মার্কস পায়, তাহলে সেখানে তো সে অনেক উঁচুতে চলে যাচ্ছে র্যাঙ্কে এবং টপারে চলে যাচ্ছে। আমাদের এখানে আশঙ্কা যে এই যে এতজন টপার হলো, এতজন ছাত্র এত হাই নাম্বার পেলো, যার ফলে টোটাল অ্যাভারেজ স্কোরিংটাই গণ্ডগোল হয়ে গেল। তাহলে এখানে এই গ্রেস মার্ক সংক্রান্ত আরও কিছু গণ্ডগোল লুকিয়ে নেই তো? এই গণ্ডগোলটা সামনে আসার ফলে পুরো রেজাল্টটাকে নিয়ে একটা আমাদের দুশ্চিন্তা তৈরি হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে এই গণ্ডগোলগুলো সমাধান হতে পারে কিভাবে? আমরা যেটা বলেছি যে তাহলে এইগুলোকে এনটিএকে পাবলিশ করতে হবে। এনটিএ তো পাবলিশ কিছু করছে না। এরপরও আপনারা জেনে রাখা দরকার, যখন 4 মে পরীক্ষা হয়েছিল, পরীক্ষার কোশ্চেন লিকের একটা অভিযোগ উঠেছিল যে একটা টেলিগ্রাম চ্যানেলে সকাল 9টা 4 মিনিটে কোশ্চেন লিক হয়ে গেছিলো, এবং সেই টেলিগ্রাম চ্যানেলের ছবি যখন কোশ্চেন বেরিয়েছে, সেই কোশ্চেনের সঙ্গে পরবর্তীকালে মিলিয়ে ছাত্ররা দেখেছে যে এই কোশ্চেনটা হুবহু পরীক্ষার কোশ্চেনের মতন। তখন এটা নিয়ে বিহারে পাটনাতে একটা কেস হয়, এবং সেই কেসে তদন্ত করতে গিয়ে বিহারের পুলিশ 13 জনকে গ্রেপ্তারও করে এই অভিযোগে, যে কোশ্চেন লিক হওয়ার অভিযোগে। সেটা কোর্টেও যায়। কোর্ট বলে যে তাহলে যে কোশ্চেনটা লিক হলো সেটা তো অলরেডি সেটা ইন্টারনেটে অ্যাভেলেবেল, টেলিগ্রামে পাওয়া যাচ্ছে, তাহলে সেটার সঙ্গে রিয়েল কোশ্চেন পেপারটা মিলিয়ে দেখা হোক যে দুটো এক কিনা। এটা মিলিয়ে দেখলেই তো হয়ে যায় যে দুটো এক কিনা। যদি হয়ে থাকে তার মানে কোশ্চেন পরিষ্কার লিক হয়েছে। 1 মাস হয়ে গেল, সেটার উত্তর 7 দিনের মতো দেওয়ার কথা ছিল এনটিএর, যেটা ঠিক কিনা তারা এখনও কিন্তু উত্তর দেয়নি। তার মানে কোশ্চেন লিকের ব্যাপারটাকেও তারা কিন্তু ধামাচাপা দিতে চাইছে। তার মানে একাধারে কোশ্চেন লিক হচ্ছে, অন্যদিকে এইভাবে গ্রেস মার্কসের নাম করে বিভিন্ন মানুষ ছাত্রদেরকে বেশি নাম্বার পাইয়ে দেওয়া হচ্ছে। এই পুরো বিষয়টি নিয়ে যে ডাক্তারির মতন একটা পেশায় যারা পড়তে আসছে, সেখানে যেভাবে তারা ঢুকছে পরীক্ষা দিয়ে কোর্সে, সেই পুরো বিষয়টি নিয়ে কিন্তু একটা প্রচণ্ড অনিশ্চয়তা তৈরি হয়েছে। এবং এর ফল কী হয়েছে?
সাধারণ ছাত্রছাত্রীরা যারা মানে মাথার ঘাম পায়ে ফেলে দিবারাত্রি পরিশ্রম করে যারা পড়াশুনো করছেন, যারা ডাক্তারি ক্যারিয়ারে ঢোকার চেষ্টা করছেন, তারা কিন্তু অনেকেই বঞ্চিত হচ্ছেন। যারা ভালো র্যাঙ্ক করার কথা ভেবেছিলেন, যারা ভেবেছিলেন যে গরিব ঘরের ছেলেটি কষ্ট করে পড়ে ভাবছিল সরকারি কলেজে পাবো, হয়তো দেখা গেল যে 500, 550, 560 এরকম স্কোরিং করলে 10,000-এর মধ্যে র্যাঙ্ক হয়ে যায়। 10,000 র্যাঙ্ক মানে একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে সে অলমোস্ট ফ্রিতে পড়াশুনো করতে পারবে ডাক্তারি। সেক্ষেত্রে এবছরের যা এই গোলযোগের ফলে তার র্যাঙ্ক দাঁড়িয়েছে 40,000 কি 50,000। সেক্ষেত্রে সে কিন্তু সরকারি কলেজের বাইরে চলে গেল। তাহলে তাকে প্রাইভেটে টাকা দিয়ে পড়তে হবে, অথবা পড়তে পারবে না সে, তাই বঞ্চিত হতে হলো। তাহলে এইভাবেই বহু ছেলে মেয়ে কিন্তু বঞ্চিত হচ্ছে, যারা হতাশায় দিন কাটাচ্ছে, অসুস্থ হয়ে পড়ছে এবং এমনকি আত্মহত্যার মতন ঘটনাও ঘটছে। তাহলে এই পুরো বিষয়টির জন্য দায়ী হচ্ছে এই ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং কেন্দ্রীয় সরকার, যারা এই ঘটনাকে ঘটতে দিয়েছে। আপনাদের সংগঠনের পক্ষ থেকে সরকার এবং এই ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাছে কী দাবি? আমরা যেটা দাবি করেছি সেটাতে প্রথমত এই পুরো বিষয়টির একটা জুডিশিয়াল এনকোয়ারি হওয়া দরকার। জুডিশিয়াল এনকোয়ারি মানে বিচার বিভাগীয় তদন্ত, যে সেই তদন্ত সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হতে পারে, সেটা এপেক্স বডি ঠিক করবে এবং সেই তত্ত্বাবধানে তদন্ত করে যারা এই বিষয়ে দোষী তো অবশ্যই থাকবে, এত বড় গণ্ডগোল যখন হয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং শাস্তি দিয়ে ভবিষ্যতে যে এরকম ঘটনা ঘটতে না পারে তার ব্যবস্থা নিতে হবে। এবং এনটিএর মতন সংস্থাকে দিয়ে ভবিষ্যতে এত বড় পরীক্ষা কন্ডাকশন আর করানো যাবে না। সরকারকে নিজেকেই দায়িত্ব নিয়ে এ ধরনের পরীক্ষা কন্ডাকশন করতে হবে। দ্বিতীয়ত, আপনাদের মনে রাখা দরকার যে এই নিট পরীক্ষাটি কিন্তু বেশি দিন চালু হয়নি। এর আগে রাজ্যে রাজ্যে বিভিন্ন জায়গায় সেপারেট কমন এন্ট্রান্স টেস্ট বা জয়েন্ট এন্ট্রান্স টেস্ট মেডিকেল ছিল, যেগুলোর মাধ্যমে ছাত্ররা ভর্তি হতো মেডিকেল এন্ট্রান্সে। একটা সময় কেন্দ্রীয় সরকার গায়ের জোরে চালু করে দিল এই নিট পরীক্ষাটি। বলল, তারা কি যুক্তি দিয়েছিল? তারা 1 নম্বর যুক্তি দিয়েছিল যে 1 নেশন 1 এক্সামিনেশন, যে স্ট্যান্ডার্ডাইজেশন করার জন্য একটা পরীক্ষা না হলে গোটা দেশে মেডিকেল কারিকুলামের এন্ট্রান্সটা ইকুইভ্যালেন্ট করা যাবে না, তাই চালু করতে হবে। আমাদের ছাত্র সংগঠন এআইডিএসের পক্ষ থেকে আমরা তখন বলেছিলাম যে ভারতবর্ষের সমস্ত রাজ্যে শিক্ষার মান কিন্তু এক নয়। বিভিন্ন জায়গায় প্রান্তিক ছাত্ররা আছে, কোথাও ইংরেজি চল বেশি, কোথাও হিন্দির চল বেশি, কোথাও রিজিওনাল ল্যাঙ্গুয়েজে ছেলেমেয়েরা ম্যাক্সিমাম পড়াশুনো করে। তার সেক্ষেত্রে যদি এরকম নিটের মতন একটা সর্বভারতীয় পরীক্ষা যেখানে ইংরেজি এবং হিন্দিতেই শুধু কোশ্চেন হবে, সেরকম জোর করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে বাস্তবে প্রান্তিক ছেলেমেয়েরা যারা একটু পেরিফেরিতে পড়াশুনো করেন, তারা মেধাবী হলেও তারা কিন্তু পড়তে পারবে না। তাদেরকে পড়তে গেলে কী করতে হবে? শহর কেন্দ্রিক বড় বড় কোচিং সেন্টারগুলোতে ভর্তি হতে হবে, লক্ষ লক্ষ টাকা খরচা করতে হবে, তবে তারা গিয়ে এই পরীক্ষায় চান্স পেতে পারবে। অটোমেটিক্যালি গরিব ঘরের ছাত্ররা যারা মেধাবী তারা বাদ চলে যাবে। তার ফলে মেডিকেল এডুকেশনে কিন্তু এখানে একটা অসাম্য তৈরি হবে এবং সাধারণ মানুষের হাতের বাইরে চলে যাবে মেডিকেল এডুকেশনটা। এটা একটা প্রথম যুক্তি ছিল সরকারের, যেটাকে আমরা খণ্ডন করেছিলাম। দ্বিতীয়ত, তারা বলেছিল যে এই রাজ্যে রাজ্যে পরীক্ষাগুলোতে দুর্নীতি হয়, একটা সেন্ট্রালাইজড পরীক্ষা করলে তখন দুর্নীতিটাকে আমরা দমন করতে পারবো। আমরা তখন বলেছিলাম যে দুর্নীতি কিন্তু সেন্টার বা স্টেট দিয়ে আসে যায় না কিছু। দুর্নীতি যারা করে তারা চিরকালই এই শাসক দলগুলোর ঘনিষ্ঠ ব্যক্তি, তবেই তারা সাহস পায় দুর্নীতি করার। কারণ তারা জানে দুর্নীতি করে তারা টাকা নয় ছয় করুক বা যাই করুক, তাদের শাস্তি হবে না। তাদের মাথার উপরে শাসক দলের হাত রয়েছে, সেটা রাজ্য হোক কি কেন্দ্র হোক। অতএব এই জায়গাটা যতক্ষণ থেকে যাচ্ছে ততক্ষণ কিন্তু কেন্দ্রীয় পরীক্ষার দ্বারাও দুর্নীতি দমন করা যাবে না। এবং আজকে আমাদের কথাটা সত্যি প্রমাণিত হলো যে এই নিটের মতন পরীক্ষা সর্বভারতীয় হয়ে যাওয়ার পরেও কিন্তু বহাল তবিয়তে দুর্নীতি রয়েছে। তফাৎটা কী হয়েছে? আগের দুর্নীতিটি পেরিফেরাল জায়গায় ছিল, এখন দুর্নীতির কেন্দ্রীকরণ হয়েছে, কেন্দ্রীয় জায়গা থেকে দুর্নীতি হচ্ছে এবং সে দুর্নীতির ফলাফল কারা পাচ্ছে, ফসলটা কারা নিচ্ছে। এখানে আমাদের আশঙ্কা যে বড় বড় যে কোচিং সেন্টারগুলো রয়েছে, বড় বড় কোচিং লবি রয়েছে, প্রভাবশালী ব্যক্তিদের ছেলেমেয়েরা রয়েছে, তারা কিন্তু এই ফসলটি পাচ্ছে এবং সাধারণ ঘরের ছেলেমেয়েরা কিন্তু এখানে বঞ্চিত হচ্ছে এবং মেডিকেল এডুকেশন থেকে তাদের ক্রমাগত অধিকার কমে যাচ্ছে। এই জায়গায় আমরা এখন দাঁড়িয়ে আছি। ফলে এক্ষেত্রে আমরা চাই সেটা হচ্ছে যে দেশের ন্যাশনাল স্তরে কেন্দ্রগতভাবে বিভিন্ন এক্সপার্ট শিক্ষাবিদ এবং চিকিৎসকদের নিয়ে একটা কমিটি করা হোক, যারা খতিয়ে দেখুক যে সত্যিই আমাদের দেশে এরকম কেন্দ্রীয় পরীক্ষার প্রয়োজন আছে নাকি আগেকার মতন সিস্টেমে রাজ্য রাজ্যে আলাদা পরীক্ষাই ভালো ছিল। আমরা এটা ডিমান্ড করছি যে অবিলম্বে এরকম একটা এক্সপার্ট কমিটি তৈরি করা হোক, শিক্ষাবিদদের মতামত নেওয়া হোক বিষয়টির উপরে। যে পড়ুয়ারা এই পরীক্ষার নিটের মাধ্যমে এইবার তো সাংঘাতিক বঞ্চিত হলো, তো তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন? তাদের উদ্দেশ্যে আমরা এটাই বলবো যে আপনারা হতাশ হবেন না। পরীক্ষার দুর্নীতিটা হয়েছে, এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে। সরকার এখন যেরকমভাবে গা ঢিলা দিয়েছে,
এবং বিভিন্ন জায়গাতে তারা এই এনটিএ যেভাবে স্টেটমেন্ট করেছে, তাহলে এটাকে যদি দুর্নীতির সমাধান চাপ দিয়ে দুর্নীতি থেকে সত্যিকারের জায়গায় রেজাল্টটাকে আনতে হয়, তাহলে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা আমাদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে আন্দোলনের ডাক দিয়েছি। আমরা বরাবরই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করি এবং শিক্ষার যে কোনো ব্যাপারে যে কমার্শিয়ালাইজেশন এবং প্রাইভেটাইজেশন হচ্ছে তার বিরুদ্ধে আমাদের সংগঠন এআইডিএসও সর্বভারতীয় স্তরে আন্দোলন করছে। আমরা গত 20শে জুন গতকাল অল ইন্ডিয়া প্রোটেস্ট ডে কল করেছিলাম। দেশের বিভিন্ন শহরে, বিভিন্ন মেডিকেল কলেজে সাধারণ ছাত্রদের নিয়ে আমরা বিক্ষোভ দেখিয়েছি এবং আমরা এই আন্দোলনকে তীব্রতর করছি। আমরা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে একটা অনলাইন সিগনেচার পিটিশন চালু করেছি, যেখানে এই দুর্নীতির সম্পূর্ণ বিচার বিভাগে তদন্ত দাবি করেছি এবং এনটিএকে দিয়ে ফার্দার পরীক্ষা যাতে না নেওয়ানো হয় সেটাও দাবি করেছি এবং এক্সপার্ট কমিটিরও দাবি করেছি। এই অনলাইন পিটিশনে আমরা সবাইকে অংশগ্রহণ করতে বলবো এবং রাজ্যে রাজ্যে, জেলায় জেলায় সর্বত্র আন্দোলন গড়ে তুলতে হবে এই দুর্নীতির বিরুদ্ধে। রাজ্য এবং কেন্দ্র স্তরে যত আমরা এই আন্দোলনকে তীব্রতর করতে পারবো, তত এনটিএ সহ কেন্দ্রীয় সরকারের উপরে চাপ সৃষ্টি হবে এবং তত তারা আন্দোলনের দাবিগুলোকে মানতে বাধ্য হবে এবং পরীক্ষার স্বচ্ছতা আসবে। আন্দোলন না করলে কিন্তু এই পরীক্ষার স্বচ্ছতা আসা, দুর্নীতি বন্ধ হওয়া কোনোটাই আজকের দিনে সম্ভবপর নয়। সকলকে আমরা এটাই আবেদন করব যে আপনারা পড়াশোনার পাশাপাশি আন্দোলনে অংশগ্রহণ করুন।